আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। গতদিন আমি বাংলার পদ্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে পদ্য ছিল পাছে লোকে কিছু বলে। সেই পদ্যতে যা যা ছিল সে সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম, আর সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে শুরু করেছিলাম, কিন্তু বিদ্যুৎ ছিল না, সেজন্য পুরো আলোচনাটা শেষ করতে পারিনি। আজকে সৃজনশীল প্রশ্ন নিয়েই আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে এটা সৃজনশীল প্রশ্ন। তোমরা জানো নিশ্চয়ই সামনে অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে। এটা অর্ধবার্ষিক পরীক্ষা সেভাবে নয়, মূল্যায়ন পরীক্ষা বললেও চলে। তোমাদের স্কুল হচ্ছে না, তোমরা বাসায় বসে বসে পড়াশোনা করছো। সেটা কিভাবে পড়াশোনা করছো সে সম্পর্কে একটু তোমাদের দক্ষতা এবং অর্জিত জ্ঞান যাচাই করার জন্য একটু মূল্যায়ন পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। তাহলে শুরু করি সৃজনশীল প্রশ্ন। আসলে সৃজনশীলতা কি? সৃজনশীলতা হচ্ছে শিক্ষকের একটা কি বলা চলে, শিক্ষকের সৃজনশীলতার ফল একটা, যেটা শিক্ষকরা প্রশ্ন প্রণয়ন করে যেভাবে, সেটা তোমরা যেভাবে আনসার করো সেটাই হচ্ছে সৃজনশীলতা। তোমাদের ভেতরে যে সুপ্ত প্রতিভা সেগুলোকে বের করে নিয়ে একটা ক্ষুদ্র প্রয়াস। এখানে খেয়াল করে দেখো যে বিদ্যালয়ে পরীক্ষা পদ্ধতি কেন চালু আছে? শিক্ষার্থীরা তো শিখবে, পরীক্ষা কেন দিবে, তাই না? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমরা তো বিদ্যালয়ে শিখতে যাই, এই পরীক্ষা কেন? পরীক্ষার ভীতি অনেকের মধ্যেই কাজ করে। ছোটো থাকতে আমাদের মধ্যেও কাজ করতো, পরীক্ষাটা খুব বোরিং লাগতো। পরীক্ষাটা কেন নেওয়া হয়ে থাকে? তাহলে শোনো, পরীক্ষাটা এই কারণেই নেওয়া হয়ে থাকে যে তুমি যে তোমার যে অর্জিত জ্ঞান এবং দক্ষতাটা কতটুকু হয়েছে সেটাই পরিমাপ করার জন্য বা সেটা জানার জন্যই পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে মূলত। আরেকটা প্রশ্ন তোমাদের মনে আসে সবসময় যে আসলে সৃজনশীল প্রশ্ন এখন হয়েছে, আগে যে আমার বাবা মারা পড়াশোনা করতো বা আমরা পড়তাম তখনও কি সৃজনশীল প্রশ্ন ছিল? হ্যাঁ শিক্ষার্থীরা, তখনও সৃজনশীল প্রশ্ন ছিল, এখনও সৃজনশীল প্রশ্ন আছে। তখন যে শিক্ষকরা প্রশ্ন প্রণয়ন করতো তখনও কিন্তু সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করা হতো। সেখানেও কিন্তু যারা শিক্ষার্থীরা ছিল আমরা কিন্তু সেই সৃজনশীলতার নতুন নতুন চিন্তা ভাবনার মিশ্রণ করে সেগুলো অ্যান্সার করতাম। তাহলে এখন তখনকার সৃজনশীল প্রশ্ন আর এখনকার সৃজনশীল প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে? একটু পার্থক্য আছে। তখনকার সৃজনশীল প্রশ্ন কাঠামোবদ্ধভাবে সেভাবে উপস্থাপন করা হতো না, এখন সৃজনশীল প্রশ্নের মধ্যে কাঠামোবদ্ধভাবে উপস্থাপন করা হয়। যেমন ধরো, এখন আমি লিখবো বোর্ডে, তাহলে তোমরা বুঝতে পারবা যে দেখো 1 নম্বরে কি থাকে? জ্ঞানমূলক প্রশ্ন থাকে, তাই না? জ্ঞানমূলক প্রশ্ন সেটা কি? জানা থেকে তোমাকে লিখতে হয়। সেই জানাটা কি? সেই জানাটা হচ্ছে তোমার যে অর্জিত জ্ঞান আছে সেখান থেকে তুমি কি করো, পড়ে আসো, সেখান থেকে তোমার স্মৃতি থেকে সেই জানা বিষয়টাকে উদ্ধার করে নিয়ে এসে তুমি এখানে অ্যাপ্লাই করো। তোমাকে চিন্তা ভাবনা বা ব্যবহার বা স্বাধীনতা দেওয়া হয় না এই প্রশ্নের অ্যান্সার করার জন্য। তুমি কোনো কিছু চিন্তা করতে পারবে না, যেটা অ্যাকচুয়াল আছে তুমি যেটা জানো সেটাই তুমি এখানে লিখবা। তো প্রশ্ন বলার আগে আরেকটা কথা বলি, অনেক সময় দেখা যায় অভিভাবকবৃন্দরা মনে করেন যে শিক্ষার্থীদের অবশ্যই সৃজনশীল পদ্ধতিতে পড়াতে হবে। তাহলে কি শিক্ষার্থীরা সৃজনশীল পদ্ধতিতে পড়লেই কি সৃজনশীলতা তার মধ্যে উদ্ভব হবে বা জাগ্রত হবে? তা কিন্তু নয়। সৃজনশীল পদ্ধতিতে পড়লেই সৃজনশীলতা শিখবে না। সৃজনশীলতা সেটা একটা বিষয়বস্তু হচ্ছে তাকে তার জ্ঞান, তার চিন্তা ভাবনা ইত্যাদি বিষয়গুলো যখন সে অ্যাপ্লাই করতে পারবে, প্রয়োগ করতে পারবে যথাযথভাবে, সেটাই হচ্ছে সৃজনশীলতা। আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে সৃজনশীল পদ্ধতিতে পড়লেই শিক্ষার্থীরা কী করবে? সৃজনশীলতা অর্জন করবে। একটা ছিল যে অবশ্যই পড়াতে হবে, আরেকটা কি? সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থীদের সৃজনশীল করে গড়ে তুলতে সহায়তা করে, এরকম একটা চিন্তা ভাবনা অভিভাবকবৃন্দের মধ্যে থাকে। এই দুটোই ভুল ধারণা। কখনোই কোনো সৃজনশীলতা এই প্রশ্ন পড়লে বা সৃজনশীল পদ্ধতি শিখলেই আসবে তা না। আগেও সৃজনশীলতা ছিল, এখনও আছে। এখনকার প্রয়োগটা ভিন্ন, আগেকার প্রয়োগটা ভিন্ন ছিল, এটুকুই পার্থক্য। এখন সৃজনশীল প্রশ্ন যেভাবে লেখা হয়, আগে হয়তো সেভাবে খণ্ড খণ্ড বা ভাগ ভাগ করে লেখা হতো না, তখনও আমরা লিখতাম, কিন্তু এটা এখন নাম দিয়েছে সেটাই। এখন খেয়াল করে দেখো যে সৃজনশীলটা কি? দেখো, দক্ষতা এবং যোগ্যতা
দক্ষতা প্লাস যোগ্যতা সমান সমান কি? পরিমাপ। তাহলে কি এই দক্ষতা প্লাস যোগ্যতা সৃজনশীল যে পরিমাপ করি, এটা কি পরিমাপ করা যায়? পরিমাপ করা যায় না। দক্ষতা পরিমাপ করা যায় কোন অংশটুকু? শুধু দক্ষতাটুকুই পরিমাপ করা যায়। এই দুইটা যোগ্যতা, দক্ষতা প্লাস যোগ্যতা যে পরিমাপ করা সেটা কিন্তু যায় না। দক্ষতাটুকুই আমরা পরিমাপ করতে পারি এবং সেটার উন্নয়ন ঘটানোর জন্য কাজ করতে পারি। কোনো প্রশ্ন, কোনো পরীক্ষা, কোনো শিক্ষক বিদ্যালয় কিন্তু সৃজনশীলতা সৃষ্টি করতে পারবে না। সৃজনশীলতা কি করতে পারবে না? সৃষ্টি করতে পারবে না। সেটা কি হবে? তোমার যে দক্ষতা আছে সেটা তুমি ততটুকু শিখেছো, সেটাকে আরও উন্নত করতে, আরও ভালো প্রয়াসে অ্যাপ্লাই করতে শেখানো হয়। সৃজনশীলতা তোমার মধ্যে এমনিতেই সৃষ্টি হয়ে যায়। সেটা কেউ কোনো প্রশ্ন, কোনো বিদ্যালয় শিক্ষক, এমনকি পরীক্ষা পদ্ধতিও পারবে না। আচ্ছা, একটা ছোট জ্ঞানমূলক প্রশ্ন এখন আমরা বোর্ডে লিখব, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো যে একটা প্রশ্ন হচ্ছে, যেমন পাছে লোকে কিছু বলে, যে পদ্যটা আমি গত ক্লাসে করিয়েছিলাম সেখান থেকেই নেওয়া প্রশ্ন। দেখো, শুভ্র চিন্তা কোথায় মিশে যায়? আমরা তো পড়েছিলাম। প্রশ্ন এমন হতে পারে, শুভ্র চিন্তা কোথায় মিশে যায়? এখন তুমি যদি জানো তাহলে সহজেই অ্যান্সার করতে পারবে। শুভ্র চিন্তা কোথায় মিশে যায়? এর অ্যান্সার কি হতে পারে? শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায়। লাইনে তো দেওয়া আছে কবিতার, তাই না? শুভ্র চিন্তাগুলো কি হয়ে যায়? হৃদয়ের তলে মিশে যায়। তাহলে এর অ্যান্সার হচ্ছে শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায়। তুমি এখন যদি লেখো এখানে শুভ্র চিন্তা কোথায় মিশে যায়, লিখে রাখলা হৃদয়ের তলে। হৃদয়ের তলে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হলো না। তুমি একটা শব্দ ব্যবহার করে তুমি উত্তরটা করছো। এভাবে উত্তর করলে ঠিক নয়। যদিও অ্যান্সারটা তুমি ঠিক লিখছো, কিন্তু এক মার্কের জন্য এটা এনাফ নয়, মানে পর্যাপ্ত নয়। কেননা যে প্রশ্নটা কি আর তুমি লিখেছো কি, অ্যান্সারটা হতে হতে এমন, শুভ্র চিন্তা কোথায় মিশে যায়, শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায়। পুরো লাইনটা তুমি লিখে তোমার যে প্রশ্নটা চেয়েছে সেটা সঠিক অ্যান্সার এভাবে দিতে হবে, শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায়। নট একটা হৃদয়ের তলে লিখেই ছেড়ে দিলে, তাহলে কিন্তু হবে না। আবার এইভাবেও লিখতে পারো যে হৃদয়ের তলে মিশে যায়। তাহলে হৃদয়ের তলে কি মিশে যায়? এখন তো এটা আসতে পারে, হৃদয়ের তলে মিশে যায়, মিশে যায়। তারপরেও কিন্তু উত্তরটা ইনকমপ্লিট থেকে যায়। হৃদয়ের তলে মিশে যায় কি? হৃদয়ের তলে কি মিশে যায়? তুমি যদি পুরো লাইনটাই লিখতা শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায়, তাহলে কিন্তু অনেকটা সুন্দর হয়। ভালো মার্কস পেতে হলে কিন্তু তোমাকে এই সকল ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই চিন্তা ভাবনা করে লিখতে হবে। এখানে দেখো যে এখন অ্যান্সারটা ঠিক হলো। এখানে তোমার জানা বিষয়টা তুমি জানতা, সেটাই তুমি লিখেছো। কোনো চিন্তা ভাবনা, তোমাকে এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করে লিখতে হয় না। আর ভালো মার্কস পেতে হলে প্রথমেই তোমাদেরকে কী করে, হাতের লেখাটা ঝকঝকে নির্ভুল বানান এবং কাটাকাটি করা যাবে না। এই সকল জিনিস একটা খাতা যখন শিক্ষকরা দেখে, এক্সামিনাররা দেখে, তখন কিন্তু এই প্রথমেই দর্শনীয় একটা জিনিস থাকে যেটা দেখে শিক্ষকদের মন ভরে যায়। তোমার খাতাটা শুরুতেই কাটাকাটি, লেখাটা ভালো না, তারপরে হচ্ছে সাধু এবং চলিত মিলিত রূপ তুমি যেটা করা যাবে না সেটা তুমি মিস করে ফেলেছো। এই সকল দর্শনীয় জিনিসগুলো তুমি ব্যবহার করবে না, করা থেকে বিরত থাকবা।
সুন্দর করে মার্জিন দিবা। লেখাগুলো কয় নম্বর প্রশ্ন লিখছো সেটা লিখতে হবে সুন্দর করে। এত নং প্রশ্নের কত নম্বর চারটা থাকে, ক খ গ ঘ, কত নম্বর অ্যান্সার লিখছো সেটা অনেক সময় উত্তর করে আসো, প্রশ্ন লেখোই নি যে কত নম্বর প্রশ্ন অ্যান্সার করছো। এটা যেন না হয়, তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবা না এবং আশানুরূপ ফল করতে বা রেজাল্ট তোমাদের আসবে না। যাই হোক, এখানে বেশি কিছু বলা নাই। তোমাদের কি করতে হয় এখানে, জ্ঞানমূলক দক্ষতা, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো যেটা তুমি স্মৃতিতে সংরক্ষণ করা আছে সেখান থেকে নিয়ে এসে তুমি অ্যাপ্লাই করবা। এই জ্ঞানমূলক প্রশ্নে জ্ঞানমূলক দক্ষতায় যাচাই করা হয়ে থাকে। এই হলো জ্ঞানমূলক দক্ষতা। আর এই প্রশ্নে কিন্তু 1 মার্ক থাকে। তোমরা জানো যে এই প্রশ্ন কি থাকে, 1 মার্ক থাকে। তার মানে এই একটা লাইন লিখলে 1 মার্ক পেয়ে যেতে পারো। এরপরে দেখো হচ্ছে অনুধাবন। অনুধাবনটা কি হচ্ছে, 2 নম্বরে কি থাকে, খ নম্বরে থাকে, কত গেল, খ নম্বরে কি থাকে, অনুধাবন। অনুধাবনমূলক প্রশ্ন থাকে এখানে, তাই না? এটা কি, বুঝা, অথবা এটা হচ্ছে চিহ্নিতকরণ দক্ষতা। কি দক্ষতা, চিহ্নিতকরণ দক্ষতা। এই অনুধাবনমূলক যে প্রশ্নগুলো হয়ে থাকে সেখানে কি দক্ষতা তোমার জানতে চাওয়া হয়, তুমি সেই বিষয়টা নিয়ে কতটুকু বুঝেছো সেটা। এটা হচ্ছে তোমার কোন দক্ষতা যাচাই করা হয়, দক্ষতাটা হচ্ছে তোমার চিহ্নিতকরণ দক্ষতা। মিল অমিল চিহ্নিতকরণ, আরেকটা কি থাকে, সম্পর্ক চিহ্নিতকরণ। এটা আবার ভাগ আছে, একটা থাকতে পারে মিল অমিল চিহ্নিতকরণ, আরেকটা হচ্ছে সম্পর্ক চিহ্নিতকরণ। যখন তোমরা প্রশ্ন লিখবা সেখানে তোমার এই চিহ্নিতকরণ দক্ষতাটাকে কাজে লাগিয়েই কিন্তু অ্যান্সারটা করতে হবে। মিল অমিল একটা দেখতে হবে, তুমি সেই প্রশ্নের সাথে উদ্দীপক অথবা তোমার অর্জিত জ্ঞানের সাথে কী মিল বন্ধন করতে পারছো, কী মেলাতে পারছো না পারছো, কী সম্পর্ক স্থাপন করতে পারছো না পারছো, সেগুলো কিন্তু এখানে তোমার প্রয়োগ করতে হবে। আরেকটা বিষয় খেয়াল করে দেখো যে এই যে একটা অনুধাবনমূলক প্রশ্ন যখন তোমরা অ্যান্সার করো তখন কিন্তু 2 মার্কের, তাই না? এটা এখানে অবশ্যই একটা থেকে জ্ঞানমূলক থাকে আর একটা অনুধাবন থাকে। তাহলে তোমাকে দুইটা আগে, প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন তুমি যা জানো সরাসরি একটা অ্যান্সার দিতে হবে, তারপরে তোমাকে ব্যাখ্যায় চলে যেতে হবে, তুমি কি বোঝো সেটা বোঝাতে হবে। তোমাকে তোমার মত প্রকাশের একটা স্বাধীনতা দেওয়া হয় কিছুটা, এখানে তুমি তোমার চিন্তা ভাবনা থেকে লিখতে পারো। একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। এ তো গেল। প্রশ্ন হচ্ছে, আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় কেন? প্রশ্ন হচ্ছে, আর্তের পাশে আর্তদের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় কেন? আর্তদের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় কেন? এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। এখানে কি থাকে, 2 মার্কের প্রশ্ন থাকে। তাহলে এখন খেয়াল করে দেখো, আর্তদের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় কেন? কেন বলেছে, প্রথমেই একটা স্পেসিফিক অ্যান্সার থাকবে তোমার, তারপরে সেটা তুমি ব্যাখ্যা করবা। প্রথমেই তোমার উত্তরটা হবে কেন চলে যায়। তুমি লিখবা বা লেখাটা এরকম হলে ভালো হবে, আর্তদের পাশে দাঁড়াতে
গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় সমালোচনার ভয়। কিসের জন্য? সমালোচনার ভয়। এটা হচ্ছে 1 মার্ক হলো জ্ঞানমূলক। তুমি বুঝতে পারলা, জিনিসটা ধরতে পারলা কেন চলে যায়। আতদের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় একমাত্র সমালোচনার ভয়ে চলে যায়। তাহলে 1 মার্ক তোমার হয়ে গেল, সমালোচনাটা তুমি ধরতে পারলা। তারপরে তুমি সমালোচনা করলে কি কি হবে, কি কি চিন্তা ভাবনা আসতে পারে, কিসের জন্য আমরা সাহায্যের হাত বাড়াতে পারি না, কি কি ভয়, কি কি সংকোচ আমাদের মধ্যে কাজ করে, সেগুলো নিয়ে তুমি তোমার যে অর্জিত জ্ঞান দক্ষতা আছে সেটা কাজে লাগিয়ে তুমি এখানে সেটা তোমার মতন করে লিখবা, ব্যাখ্যা করবা। এই হলো 2 মার্কের প্রশ্ন। তাহলে 2টা অংশ থাকবে, 2টাকে তোমার আইডেন্টিফাই করতে হবে এবং 2টার অ্যান্সার করতে হবে, তাহলে তুমি ফুল মার্কস পাবা। আচ্ছা, এটা গেল হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে খেয়াল করে দেখো, আমরা 3 নম্বর হলো প্রয়োগমূলক প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীর প্রয়োগমূলক দক্ষতা যাচাই করার একটি উপায়। তোমাদের কতটুকু দক্ষতা প্রয়োগ করার ক্ষমতা জন্ম লাভ করেছে বা জন্মেছে তোমাদের মধ্যে, সেটা যাচাই করার একটি উপায় হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এটা কি 3য় স্তরের প্রশ্ন। তার মানে কি বলা যাচ্ছে, এখানে অটোমেটিকলি 1ম এবং 2য় স্তর মানে জ্ঞান এবং অনুধাবন তো থাকছেই, তারপরে স্তর হচ্ছে 3য় প্রয়োগ। তাহলে এখানে মানে এমনিতেই প্রাসঙ্গিকভাবে কিন্তু 2টা অংশ চলে আসছে, জ্ঞানও থাকছে, অনুধাবনও থাকছে, তারপরে তোমার প্রয়োগ থাকবে এখানে। তো এখানে খেয়াল করে দেখো যে এই 3য় স্তর প্রশ্নে কিন্তু 3 মার্ক থাকে, 3টাই তোমাকে জানতে হবে, ধরতে হবে, 3টা নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। আরেকটি কথা, এই প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কিন্তু উদ্দীপক ছাড়া হবে না। এখানে যদি আমি আলোচনা করি, সামনে একটি উদ্দীপক আমার থাকতে হবে, তবেই সেই উদ্দীপকের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। উদ্দীপক ছাড়া যদি তুমি প্রশ্নে অ্যান্সার করতে পারো, তাহলে কিন্তু এটি প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্নই হবে না। প্রশ্নটা কি ইনকমপ্লিট। অবশ্যই উদ্দীপক থাকতে হবে একটা, এবং উদ্দীপকের সাথে তোমাকে মিল রেখে কাজ করতে হবে বা অ্যান্সারটা করতে হবে। এখানে একটা উদ্দীপক লিখি আমরা, ছোট একটি, যেহেতু ঘ নম্বর প্রশ্ন করছে, একটা উদ্দীপক লাগবে। একটি উদ্দীপক দেয় এখানে। আচ্ছা, উদ্দীপকটা হচ্ছে কি, দৃষ্টি প্রতিবন্ধী ঋতুর গানের গলা ভালো। দৃষ্টি প্রতিবন্ধী ঋতুর গানের গলা ভালো। সে একটি টিভি চ্যানেলে একটি টিভি চ্যানেলে সঙ্গীত প্রতিযোগিতায় করতে চাইলে প্রতিবেশীরা হাসাহাসি করে।
এবং ঋতুর মাকে কটাক্ষ করে কথা বলে এতে ঋতু ভীত হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না। এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা কি? দৃষ্টি প্রতিবন্ধী ঋতুর গানের গলা ভালো, সে একটি টিভি চ্যানেলের সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে প্রতিবেশীরা হাসাহাসি করে এবং ঋতুর মাকে কটাক্ষ করে কথা বলে, এতে ঋতু ভীত হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না। এটা হচ্ছে আমাদের গ নম্বর এবং ঘ নম্বর যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন যখন অ্যান্সার করবো তখন এরকম একটা উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের আলোকে কিন্তু অ্যান্সারটা করতে হবে। এখন চলে যাই আমরা প্রয়োগমূলক প্রশ্ন লিখেছি। এখানে প্রয়োগমূলক প্রশ্নে কি কি দক্ষতা তোমার থাকতে হবে, তাহলে তুমি একটি সুন্দর প্রয়োগমূলক প্রশ্ন অ্যান্সার করতে পারবা। এখানে দেখো অনেকগুলো দক্ষতার কথা বলা আছে, আমি দক্ষতাগুলো বলি, তোমরা শোনো। বর্ণনা করা দক্ষতা, আলোচনা করা দক্ষতা, যুক্তি দেওয়া কিংবা পাল্টা যুক্তি দেওয়া দক্ষতা, ব্যাখ্যা করা দক্ষতা, মিল বা পার্থক্য করা দক্ষতা, তুলনা করা দক্ষতা, বিশ্লেষণ করা দক্ষতা, আর এটা কি বিশ্লেষণ তো নয়, শ্রেণীবিন্যাস করা দক্ষতা, নির্বাচন করা দক্ষতা, কাঠামো গঠন করা দক্ষতা, সারসংক্ষেপকরণ দক্ষতা, আর এটা কি হচ্ছে পরিমাপ করা দক্ষতা, হিসাব করা দক্ষতা, অঙ্কন করা দক্ষতা এবং মাইন্ড ম্যাপিং করা দক্ষতা। এই সকল যে দক্ষতাগুলোর নাম আমি বললাম, এই সকল দক্ষতাগুলো মিশ্রণের মাধ্যমে নতুন নতুন দক্ষতা সৃষ্টি হবে তোমার মধ্যে এবং সেই দক্ষতা দিয়ে তুমি প্রয়োগমূলক প্রশ্ন বা প্রয়োগমূলক কিছু একটা ক্রিয়েটিভিটি তৈরি করতে পারবা এবং সেটা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবা। তো প্রয়োগমূলক প্রশ্ন অবশ্যই উদ্দীপক নির্ভর হবে, হলেই সেই প্রশ্নটা সার্থক হবে এবং সেই যে সকল দক্ষতা বললাম, বর্ণনা, আলোচনা, যুক্তি দেওয়া, পাল্টা যুক্তি দেওয়া, ব্যাখ্যা, মিল বা পার্থক্য করা, তুলনা, শ্রেণীবিন্যাস করা, আর কি প্রক্রিয়া করা, সারসংক্ষেপ করা, অঙ্কন করা, মাইন্ড ম্যাপিং করা, হিসাব করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে যে সকল দক্ষতা আছে, এই সকল দক্ষতার মিশ্রণগুলোই তোমাদেরকে কি করবে, নতুন নতুন দক্ষতা সৃষ্টি করতে সহায়তা করবে এবং সেই সকল দক্ষতাই কিন্তু তুমি সুন্দরভাবে একটা নতুন দক্ষতা অর্জন করবে এবং সেই দক্ষতার মাধ্যমে সুন্দরভাবে সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। একটা প্রশ্ন বোর্ডে উঠিয়ে সে সম্পর্কে আলোচনা করি। এখানে 3 মার্কের প্রশ্ন থাকে, জ্ঞান থাকবে, অনুধাবন থাকবে, আর কি থাকবে, তোমার প্রয়োগিক দক্ষতা থাকবে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ঋতুর মাঝে পাছে লোকে কিছু বলে, কবিতায় কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। এখানে দেখো উদ্দীপকের ঋতুর মাঝে পাছে লোকে কিছু বলে কবিতায় কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এখানে 3টি পার্ট রয়েছে। একটা হচ্ছে জ্ঞানমূলক, কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে
এখানে দেখো যে উদ্দীপকের যে ঋতুর মাঝে পাঁচের লোকে কিছু বলে কবিতায় কোন বিশেষ দিকটি হলো সমালোচনার ভয়ে কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা বা গুছিয়ে নেওয়া, সে কাজটা থেকে বিরত থাকার একটি যে বিশেষ দিক সেটা কিন্তু ফুটে উঠেছে, তাই না? কবিতা তো তাই ছিল, পাঁচের লোক কিছু বলে কি করতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সদা টলে পাঁচের লোকে, সংশয় সংকল্পে সদা টলে পাঁচের লোকে কিছু বলে। এই যে পাঁচের লোকে কিছু বলবে এই চিন্তা ভাবনা থেকে কিন্তু কোনো কিছু করতে গেলেই এই যে সমালোচনা করছে, ওকে কটাক্ষ করছে, মাকে কটাক্ষ করছে, ওকে নিয়ে হাসাহাসি করছে, এই এক চিন্তা ভাবনা থেকে কিন্তু কী করছে ঋতু, তার যে টিভি চ্যানেলে অংশগ্রহণ করার কথা সেখান থেকে সে সরে আসছে, সেখানে সে অংশগ্রহণ করতে যাচ্ছে না, তার সমালোচনার ভয়ে সে সেখান থেকে তার যে কাজ সেখান থেকে সে হটে এসে আসতে এই চিত্রটাই ফুটে উঠেছে। এটারই আলোকে তোমাকে কী করতে হবে, অনুধাবনমূলক কিছু তোমাকে ব্যাখ্যা করতে হবে, তুমি যা বোঝো সেটা নিয়ে তুমি আলোচনা করবা। তারপরে তুমি কি সেটাকে এই যে উদ্দীপক আছে উদ্দীপকের সাথে প্রশ্ন, যে তুমি যে বইয়ে দেখেছিলে কি বইয়ে যে প্রশ্ন তোমাদের পদ্য আছে সেটার সাথে উদ্দীপকের কী মেলবন্ধন আছে, কী পার্থক্য আছে, কী মিল আছে, সেই কারণে তুমি প্রয়োগে কিছু আলোচনা করবা। এইভাবেই তিনটা স্টেপ বাই স্টেপ তিনটা তোমাকে ফুললি অ্যান্সার করতে হবে, তাহলেই তুমি 3 মার্ক একবারে পাবা, এবং এভাবে অ্যান্সার করলে কিন্তু তুমি ফুল মার্ক পাওয়ার নিশ্চয়তা পাবা। তো এটা ছিল প্রয়োগমূলক প্রশ্ন কিভাবে হতে পারে, কীরকম হয় সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব উচ্চতর দক্ষতা। ঘ নম্বর প্রশ্ন থাকে কি উচ্চতর দক্ষতা একটা প্রশ্ন থাকে। দক্ষতামূলক প্রশ্ন। এই প্রশ্নে কি প্রশ্নটা করাই হয় শিক্ষার্থীর সর্বোচ্চ দক্ষতা পরিমাপ করার জন্য এই উচ্চতর দক্ষতার প্রশ্নটা করা হয়ে থাকে। এর আগে তো জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে, প্রশ্নগুলো কি প্রাসঙ্গিক হতে হবে কি না, কীভাবে প্রশ্নগুলো করবো সেটা নিয়ে। এইটাই হচ্ছে 4টা বিষয়ের সমন্বয়। এখানে কি থাকে, জ্ঞান থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে এবং কি উচ্চতর দক্ষতা থাকে। তোমার সর্বোচ্চ দক্ষতাগুলো এখানে অ্যাপ্লাই করে তুমি প্রশ্নের অ্যান্সারটা করবা। এখানে কী কী থাকবে এখানে খেয়াল করে দেখো যে উচ্চতর দক্ষতায় কী থাকে, 5টা জিনিস মূলত থাকে। একটা হচ্ছে বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন, আর এটা হচ্ছে উপসংহার, আর হচ্ছে মন্তব্য করার দক্ষতা থাকতে হবে তোমাকে। তাহলে এগুলো খেয়াল করে দেখো কি থাকে, বিশ্লেষণ থাকে, বিশ্লেষণ করার দক্ষতা, তারপরে থাকছে সংশ্লেষণ, মূল্যায়ন, উপসংহার, আরেকটা কি মন্তব্য। এই 5টি বিষয়ের সংমিশ্রণে তুমি একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন কমপ্লিট করতে পারবা। এখানে খেয়াল করে দেখো বিশ্লেষণে 2টি বিষয় থাকে, একটা হচ্ছে তালিকা প্রণয়ন এবং যুক্তি খণ্ডন। তালিকা প্রণয়ন এবং যুক্তি খণ্ডন থাকে। এই 2টা বিষয় নিয়ে তোমাকে কাজ করতে হবে প্রশ্ন অ্যান্সার করার সময়। তারপরে দেখতে হবে যে সংশ্লেষণে কি থাকে, 3টি বিষয় থাকে। একটা হচ্ছে প্রস্তাব গঠন, দুইটা হচ্ছে উদাহরণ তৈরি, তিনটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। যখন আমরা উচ্চতর দক্ষতার প্রশ্ন অ্যান্সার করব তখন কিন্তু এই বিষয়বস্তুগুলো তোমাকে তোমার মধ্যে সৃষ্টি করতে হবে এবং এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তোমার যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলো কাজে লাগিয়ে তোমাকে এই প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো খেয়াল করে দেখো যে এখানে থাকে কি বিশ্লেষণ থাকে, সংশ্লেষণ থাকে, মূল্যায়ন, উপসংহার এবং মন্তব্য করার একটা স্কোপ থাকে। সেই 5টি বিষয় সমন্বয় করে তোমাকে এই উচ্চতর দক্ষতার প্রশ্নটা অ্যান্সার করতে হবে।
তো এখানে বিশ্লেষণে কী থাকবে, তালিকা প্রস্তুত করতে হবে প্রথমে তোমাকে, সেটার সঙ্গে যুক্তির মেলবন্ধন ঘটাতে হবে। আর সংশ্লেষণে থাকবে প্রস্তাব গঠন, উদাহরণ তৈরি, আর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সকল বিষয়গুলো নিয়ে তুমি চিন্তা ভাবনা করবা এবং কাজ করবা। তারপরে থাকবে উপসংহার এবং মন্তব্য, তোমাকে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। উদ্দীপকের আলোকে তুমি প্রশ্ন লিখছো, উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের যে মিল আছে সেগুলো তুমি যুক্তি খণ্ডন করবা, সেগুলো বিশ্লেষণ করবা, সেগুলোর অ্যান্সার করবা। তো এরকম একটা প্রশ্ন আমি বোর্ডে এখন লিখব যে উচ্চতর দক্ষতার প্রশ্ন কীরকম হয় বা কীরকম হতে পারে সে সম্পর্কে একটু আলোচনা করি। এই গ এবং ঘ নম্বর প্রশ্ন কিন্তু অবশ্যই উদ্দীপক নির্ভর হতে হবে। এখানে প্রশ্ন মিশিয়ে দিয়ে তোমাদের দেখা হয়ে গেছে নিশ্চয়ই, তো এই বিষয়গুলো তো আমি বললাম, এটা মিশিয়ে দিয়ে এখন একটি প্রশ্ন দেখি আমরা যে উচ্চ দক্ষতার একটা প্রশ্ন কেমন হয় সে সম্পর্কে একটু দেখি। এখানে দেখো, ঋতু কিভাবে তার ইচ্ছা পূরণ করতে পারে। প্রশ্ন হচ্ছে ঋতু কিভাবে তার ইচ্ছা পূরণ করতে পারে। পাছে লোকে কিছু বলে, কবিতার আলোকে যৌক্তিক পরামর্শ দাও। এখানে দেখো শিক্ষার্থীরা, একটু ছোট দক্ষতা প্রশ্ন কীরকম হতে পারে যে ঋতু কিভাবে তার ইচ্ছা পূরণ করতে পারে, পাছে লোকে কিছু বলে, কবিতার আলোকে যৌক্তিক পরামর্শ দাও। এখানে তোমার অনেকগুলো চিন্তা ভাবনা, অনেকগুলো বিশ্লেষণ, অনেকগুলো তোমার হলো দক্ষতা, যে জ্ঞান, যে অনুধাবন এবং হচ্ছে প্রায়োগিক সকল বিষয়গুলো সংমিশ্রণ করে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা করতে হবে। এখানে অ্যান্সারটার ইচ্ছা কী হচ্ছে, সমালোচনা উপেক্ষা। প্রথম কথাই হচ্ছে কি এখানে, যে সমালোচনা উপেক্ষা করে তার ইচ্ছা পূরণ করতে হবে বা ইচ্ছাকে পূরণের প্রয়াস করতে হবে। যদি সমালোচনায় তার উপরে মানে আগ্রাসী হয়ে অবস্থান গ্রহণ করে, তাহলে কিন্তু সে তার যে ইচ্ছা প্রকাশ করেছিল, গান বলবে, টিভিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেটা কিন্তু করতে পারবে না। তো সমালোচনাকে উপেক্ষা করে তাকে তার ইচ্ছা পূরণ করতে হবে। সেই আলোকেই তুমি এবার তুমি অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন বিশ্লেষণ করে এর মিলবন্ধন, এর যে সম্পর্ক স্থাপন, প্রয়োগিক ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো, যে অনুধাবন, আলোচনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলছেন, সে সকল বিষয়গুলো নিয়ে তোমাকে একটি সুন্দর প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই সকল প্রশ্ন অবশ্যই তুমি একটু প্যারা করে লিখলে ভালো হয়, যেন প্রতিটা স্টেপ শিক্ষকরা ধরতে পারে এবং সেটা বুঝতে পারে, তাহলে কিন্তু তোমার মার্ক কাটার কোনো অপশন থাকে না। আমরা করি কি, অনেক সময় প্রশ্ন লেখার সময় একবারেই শুরু করে দিই প্রশ্ন, এখানে তুমি কোথায় জ্ঞান লিখলা, কোথায় অনুধাবন দিলা, কোথায় প্রয়োগ লিখলা, কিছুই বোঝা যায় না। সেভাবে না লিখে যদি তোমরা একটু সতর্ক হয়ে যে একটু প্যারা করে লেখো, তাহলে কিন্তু প্রশ্ন দেখতেও সুন্দর লাগে, লেখা সুন্দর হয় এবং সেটা উপস্থাপনাও অনেক সুন্দর হয়। আশা করি আজকের যে সৃজনশীল প্রশ্ন নিয়ে এত কথা বললাম, কিভাবে অ্যান্সার করব, কিভাবে করলে আমরা ভালো মার্কস পাবো, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এইভাবে লিখলে বা এটা চর্চা করলে আশা করি তোমরা আশানুরূপ ফল পেতে পারবা। তো আজকের ক্লাস আর দীর্ঘায়িত না করি এখানেই শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।